This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ স্পেশালের শুরুতে এক ব্যবসায়ীর কথা বলবো। ব্যবসায়ী বিরিয়ানি বিক্রি করেন, একটা আউটলেট, তারপর দুটো, তারপর অনেক। ব্যবসা বাড়ছে। ঘটনাচক্রে ওই ব্যবসায়ী আবার তৃণমূল নেতাও, কিন্তু তিনি ব্যবসায়ী প্রথম, বিরিয়ানির ব্যবসাদার। তাতে কি তৃণমূলই হন, যে দলই করুন, তিনি তো ব্যবসায়ী। তোলা না দিয়ে ব্যবসা করবেন বাংলায়? হতে পারে? বছর কয়েক আগে ব্যারাকপুরের এই ব্যবসায়ী, স্ক্রিনে যাকে দেখছেন, তারই দোকানে গুলি চলেছিল। আর আজ ব্যবসায়ী ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন না। কেন? 20 লাখ তোলা চাওয়া হয়েছে। আগে যেরকম ওরা তারা চেয়েছিলেন 20 লাখ টাকা দিতে হবে, না দিলে পরে ওই সেম অ্যাকশন করবে, যেরকম আমার ব্যারাকপুরে করেছে 2 বছর আগে, যেরকম ব্যারাকপুরে হয়েছে। ওই 2 বছর আগের কথা ব্যবসায়ী নিজের মুখেই শুনলেন। গুলি চলেছিল তার দোকানে। ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে শুট আউট, নিশ্চয়ই মনে আছে আপনারও। আর আজ 20 লাখ। তারপর ভাবুন, তৃণমূলের এই অবস্থা, বাকি ব্যবসাদাররা কি অবস্থায় আছেন? ভুলেও ভাববেন না কিন্তু তৃণমূলের নেতারা, শীর্ষ নেতারা এসব জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছেড়ে দিন, তিনি তো বলেইছেন সোমবার। কুণাল ঘোষ পটুয়াপাড়ায় গিয়ে তো একই কথা বলেছিলেন। সেখানে যেখানে ঠাকুর পড়া হয়, সেখান থেকে একটা অভিযোগ এসছে, আমাদের সঙ্গে থাকা 2-1 তাদের কাছে কোনো অন্যায় আবদার করছে। কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাটা কথা বলে নাও। কারোর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে। তৃণমূলীরাই ঘুরিয়ে ফিরিয়ে এই তোলার কাজটা করছেন, তাই না? তো আপনাদের তাজা নেতাকে মনে আছে? ওই যে ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম, অধ্যাপিকাকে জলের জাগ ছুঁড়ে মারার পর মদন মিত্র যাকে তাজা নেতা বলে সম্বোধন করেছিলেন, সেই তাজা নেতা কি শুকিয়ে কাঠ? আরাবুল ইসলাম এখন জেলে, খুনের ষড়যন্ত্রের অভিযোগে। লোকসভা ভোটের বেশ কিছুদিন আগেই, পঞ্চায়েত ভোটের পরপরই রাজ্যের পুলিশ আরাবুলকে গ্রেফতার করে। আর এই তাজা দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লা, আর এক তাজা নেতা তৃণমূলের, হঠাৎ আগের তাজা নেতা নিয়ে মুখ খুললেন। যা বললেন তাতে আরাবুলের গ্রেফতারির কারণ ব্যাখ্যা করলেন যেন। শোনাবো, একটু পরেই শোনাবো। শুনে আপনিও ধন্দে পড়বেন। হঠাৎ গ্রেফতারির এতদিন পর তার কারণ ব্যাখ্যার দরকার কি হলো? এটাই তো প্রশ্ন। শুনুন শুনুন সুধীজন, শুনুন দিয়া মন, তাজা নেতার কথা আজি করিব বর্ণন। কত নেতার কথা আমরা শুনেছি, জননেতা, জননায়ক, মহান নেতা, সেনাপতি, নেতাজি, আরো কত কি। কিন্তু তাজা নেতা এক এবং অদ্বিতীয় আরাবুল ইসলাম। বাম জমানা থেকে ভাঙড়ে তৃণমূলের সবচেয়ে আলোচিত নেতা। নামটা বেরিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের মুখ থেকে, অনেকে বলেন মদন মিত্রর মুখ থেকেও। তখন তৃণমূলের মহাসচিব পার্থ, আরাবুল তার শিবিরের লোক বলেই পরিচিত। কি আশ্চর্য, পার্থ ও আরাবুল দুজনেই এখন জেলে। দায়িত্ব আসার পর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম, এই ভাঙড়ের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম। শুনলেন নিশ্চয়ই, এই ভাঙড়ের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম। ছিলেন, পাস্ট টেন্স, অতীতের ব্যাপার। বলছেন অভিষেক ব্যানার্জির কাছের লোক বলে দলে পরিচিত ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।
আরাবুল কেন জেলে সেটাও শোনালেন শওকত। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন, ভাঙড়ের নেতাগিরি করছো, ওখানে একজন প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল, তার মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল করো, সে আরাবুলেই এই ঘটনার মূল নায়ক, ওটা আমার উপর ছেড়ে দাও। সেইটে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই, সেদিন আরাবুল অ্যারেস্ট হয়ে যায়। আমি ঘুণা করে কিছুই জানি না। শওকতের কথাটা তো শুনলেন। আরাবুলের গ্রেফতারি সম্পর্কে তিনি ঘুণাক্ষরেও কিচ্ছু জানতেন না। হয়তো বোঝাতে চাইলেন সবটাই করেছেন অন্য কেউ। কার কথা বললেন? এখানে দায়িত্ব আসার পর আমরা সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিয়েছিলাম, এই ভাঙড়ের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম। নাম না করাই ভালো, অনেকেই বলছেন, কারণ হয়তো অনেকে বুঝতে পারছে না। এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন। আমার কাছে গত পরশুদিন 1,30,00,000 টাকার একটা চিঠি এসছে, কয়েকটা চিঠি। পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কেউ কেউ নিয়েছে, কারো কারো কাছ থেকে নেওয়া হয়েছে। প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন, কারোর কাছ থেকে 25 লাখ, 30 লাখ থেকে 40 লাখ টাকা নেওয়া হয়েছে। যখন যেটা বলেছে তখন সেটা করেছে। আমি তো জানি না তখন ভাঙড়ের এই ভৌগোলিক অবস্থান, মাত্র 1 মাস এসেছি, কি করে বুঝবো? এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তসরুপ করেছে, এটা আমি প্রথমে বুঝতে পারিনি। বাম জমানাতেও ভাঙড়ে জিতেছিলেন আরাবুল। বারবার নানা গোলমাল, নানা গোষ্ঠীদ্বন্দ্বে আরাবুলের নাম এসেছে। তবু স্বমহিমায় ছিলেন তাজা নেতা। কিন্তু গত বিধানসভা ভোটে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী জেতার পর থেকে ক্রমেই পায়ের তলার জমি হারাতে থাকে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আরাবুলদের মাথার উপর পর্যবেক্ষক করে বসানো হলো সিপিএম থেকে তৃণমূলে আসা অভিষেক ব্যানার্জির কাছের লোক বলে পরিচিত শওকত মোল্লাকে। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ওকে কনভেনর পর্যন্ত করা হয়েছে, সভাপতিও করা হয়েছে। নিজের ছেলেকে পোলেরহাট থেকে তুলে নিয়ে আমাকে বললো যে বেওতা টুয়ে টিকিট দিতে হবে জেলা পরিষদে। দিয়েছি। যখন আমার কাছ থেকে ভাঙড়ে কখনো কেউ আমাদের নেতৃত্বরা গিয়েছে, তাদেরকে বুঝিয়ে বলেছি সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে। ক্ষোভ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা আরাবুলের প্রতি যা আছে থাক, কিন্তু নিজেরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করি, তাহলে আমরা আইএসএফ এর কাছ থেকে ভাঙড় আমরা জিততে পারবো না। কিন্তু তার বিনিময়ে আমরা দেখেছি সেই সময় যে আমার কাছে যারা বা যে যেত, তাদের উপর এখানে রোলার চালানো হতো। আমি সবকিছু জেনে জানা সত্ত্বেও আমি কোনোদিন একটা কথাও বলিনি। সব জানতেন, একটা কথা কোনোদিন বলেননি। শওকত নিজে বললেন তার নেতা অভিষেক। এখন তৃণমূলে অভিষেকের দাপট, নিয়ন্ত্রণ সব্বার জানা। তাহলে কি ভাঙড়ের তাজা নেতার ঝরে পড়া শুধু সময়ের অপেক্ষা? আপনি বলতে পারেন সাঙ্গ হয়েছে সেপালা, নাকি প্রকাশ্যে কথাগুলো বলে দিয়ে দলকে চাপে ফেলে দিলেন শওকত? এটা দলের নেতৃত্বের কানে গিয়েছে, বিষয়টা দলের সংশ্লিষ্ট নেতৃত্ব দেখছেন। এর বাইরে এই মুহূর্তে বাইরে কোনো বক্তব্য রাখেন। কোনো কারোর যদি ব্যক্তিগত কিছু বলার থাকে, সেটা বাইরের পাবলিক ফোরামে বা মিডিয়ার সামনে না বলে দলের সুনির্দিষ্ট ফোরামে বলাটাই বাঞ্ছনীয়। এবং দলের আভ্যন্তরীণ কোনো বিষয় যদি থেকে থাকে, সেটা দলের নেতৃত্ব বসে মিটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তৎপর এবং যথেষ্ট দক্ষ। যারা চেনেন তারা জানেন শওকত মোল্লা খুব ঠান্ডা মাথার লোক। রেজ্জাক মোল্লা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যার সঙ্গেই থাকুন না কেন, শওকত হিসেবের বাইরে পা ফেলেন না। তার সোজা সাপটা কথা ইঙ্গিত, ভাঙড়ে আরাবুল ইসলাম আজ অতীত। এবার কি তবে শওকত রাজ?
আরাবুলের ভাঙড়ে অভিষেকের তেমন দাপট ছিল না। আরাবুল অতীত হয়ে গেলে ভাঙড়ের সংগঠনেরও শেষ কথা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরাবুল ইসলাম সাহেবের এখন দুর্নীতিগুলো উন্মোচন হচ্ছে, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। সরকার সাহেব যে দুর্নীতিগুলো করেছেন তার আশপাশের লোককে দিয়ে ওয়েটল্যান্ড বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে যে অন্যায়গুলো করেছে আগামী দিনে সেগুলোও সব উন্মোচন হবে। আরাবুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসেরই লোক এবং শকত মোল্লা এখন পিসি ভাইপো দুজনের আশীর্বাদ ধন্য। শকত মোল্লা এই সুযোগে তার পথের সমস্ত কাঁটাকে সরাতে চাইছেন। এটা শকত মোল্লার আজকের নয়, তিনি যখন সিপিএমে ছিলেন তখনও এই কাজ করে এসেছেন। আরাবুল টাকা তুলে গেছে, অন্যায় করে গেছে। শওকত মোল্লা নিজে বললেন সব জানতাম, কিচ্ছু বলিনি এতদিন। নেতা অভিষেক তিনি রুষ্ট হতেই বিষয়টা সামনে আসে। এখানে ব্যারাকপুরে এখানেও তোলার বিষয়, আর মোটেই তুলতুলে গোছের কিছু নয়। বিস্ফোরণের মাল মশলা কুটে কুটে ভরা। কেউ চাইছে, কেউ দিতে বাধ্য হচ্ছে, আর না দিলে ট্রিগারের চাপ। প্রাণটা কখন জলে যাবে টেরই পাবেন না। এর একের পর এক উদাহরণ যখন পাবেন, সেই জায়গার নামটা এখন ব্যারাকপুর। দিনে দুপুরে সেখানে শুট আউট, জলভাত, হুমকি, ছেলে খেলা, ভয় দেখিয়ে ফোন বা মেসেজ তোলা চাওয়া রুটিন বিষয়। কি আশ্চর্য না? এই তো সবে মুখ্যমন্ত্রী সোমবার রাজ্যের নানা প্রান্তে বেনিয়ম টাকা খাওয়া তৃণমূলের নেতাদের দিকেই আঙুল তুললেন। তারপরও ব্যারাকপুরের মতো ঘটনা ঘটে। আইন রক্ষায় যে এত ফাঁক ফোকর, কে বোঝাবে এই সব? ব্যারাকপুরে যা হলো, যা হচ্ছে, তা দিনের পর দিন চলতে পারে? গাড়ির থেকে যে নামবো ওটাও ভয় পাচ্ছি যে গাড়ির থেকে নামলে আমাকে গুলি ফুলি করে। প্রাণ ভয়ের চেয়ে বড় ভয় আর কি আছে? নামি বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস এই আতঙ্কে কাবু। বাপি দোকানের নামডাক ভালোই, তৃণমূলের নেতা তথা মোহনপুর পঞ্চায়েতের সদস্য আবার অনির্বাণ। তার এই হাল, নিজেও আরো নার্ভাস হয়ে গেছি। তার জন্য বাড়ির থেকে আমি এখন বেরোতেই পারছি না। পঞ্চায়েতের সদস্য আমার পলিটিক্যালের কাজ, আমার বিজনেসের কাজ, সেটা করতে গেলে তো আমাকে তো বাড়ির বাইরে বেরোতে হবে। সেটা বেরোবো যে সে সাহসটা আমি পাচ্ছি না। সাহস পাচ্ছেন না শাসক নেতা? উচ্চ নেতৃত্বদেরকেও জানিয়েছি, তারাও আশ্বাস দিয়েছেন, তারাও চেষ্টা করছেন। কিন্তু দেখুন, যারা ক্রিমিনাল তারা হোমওয়ার্ক করেছে, হোমওয়ার্ক করে এইসব কাজগুলো করছে, তারা ফলো আপ করছে যে কখন কোন টাইমে বেরোচ্ছে। অপরাধীদের হোমওয়ার্ক ঠেকাতে তাহলে পুলিশ ব্যর্থ। অভিযোগ তোলাবাজির শিকার তৃণমূল নেতা। আচ্ছা, যারা হুমকি দিচ্ছেন, তোলা চাইছেন, তারা কারা? সাহস পাচ্ছে কোথা থেকে? 20 লক্ষ টাকা তোলা চেয়েছেন, দেয়নি, তার পিছনে রেকি চলছে। শুধু অনির্বাণ দাসের ঘটনা নয় বা অজয় মণ্ডলের ঘটনা নয়, এই ঘটনা ব্যারাকপুর শিল্পাঞ্চলের সমস্ত ব্যবসায়ীদের এরকম তোলাবাজি কত ঘটনা চলছে। কেউ বা স্বীকার করছেন দেয়ালে পিঠ থেকে, কেউ বা মুখ চেপে বসে আছেন আতঙ্কে, প্রাণের ভয়ে। ব্যারাকপুরে বারবার একই ঘটনা কেন? আমরা নিরাপত্তা পাই, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পশ্চিমবঙ্গে আইন নেই, শৃঙ্খলা নেই, পশ্চিমবঙ্গে কিছু নেই। সব থেকে ভালো শব্দ যদি বলতে হয়, তাসের ঘর। বাংলায় যারা রাজনীতিতে তৃণমূলের সাথে পেরে উঠছে না, তারা এই বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। মানুষের দুঃখ, যন্ত্রণা, মৃত্যুর মিছিল যাদেরকে স্পষ্ট করে না। গোটা রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। নেগেটিভ ঘটনা ঘটাতে হবে, যাতে বদনাম করা যায়, যাতে শকুনের রাজনীতি করা যায়। রাজনীতির চর্চা চলবে, কিন্তু মানুষের প্রাণ, তোলাবাজদের দাপট, এ রাজ্যে কি ব্যবসা করে কেউ খেতে পারবে না? জনপ্রতিনিধিরই যদি এই হাল হয়, আম পাবলিক যাবে কোথায়? পঞ্চায়েতের কাজ করছি, যাচ্ছি, এখন কোনোভাবে যাচ্ছি, মানে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যাচ্ছি, গিয়ে করে চলে আসছি। মানে বাড়ির থেকে বেরোতে পারছি না সিকিউরিটি ছাড়া। এই বিরিয়ানি চেন, বিখ্যাত বিরিয়ানি চেন ডি বাপি, আজ এই বিরিয়ানি চেনের মালিক বলছেন বাড়ি থেকে বেরোতে পারছে না। তিনি শাসক দলের নেতা, পঞ্চায়েতের সদস্য। তারপরও আর অতীতের 2 বছর আগে দেখুন কি হয়েছিল এই বিরিয়ানি মালিকের সঙ্গে। বোমা পড়ছে, চলছে গুলি। ব্যারাকপুর তো ওয়ার জোন।
ব্যারাকপুরের মোহনপুরে ডি বাপির বিরিয়ানির দোকান, ভরা রাস্তায় ভিড়ে ঠাসা সেই দোকানেই পর গুলি চলে। 2022-এর মে মাস, তুল কালাম হয়েছিল সেই সময়ে। গুলিবিদ্ধ হন দোকানের এক কর্মী। অভিযোগ তখনও এক, ব্যবসার বিষয় নিয়ে প্রায়ই হুমকি ফোন আসতো। একদম কাস্টমার থাকা আর বিরিয়ানি দোকানের মধ্যে এরকম এলোপাথারি গুলি, এরকম ঘটনা ঘটতে দেখেনি কোনোদিন। চোখের সামনে এইসব জিনিস দেখছি, আমাদের মনে খুব ভয় দাদা। তো ভয় নিয়েও কাজ করছি, কি করব। পুরো আতঙ্কের মধ্যে আছি আমরা সবাই, কারণ লেবার মানুষ তো, এরকম কোনোদিনও আমরা দেখতে পাইনি। ছোটবেলা থেকে এই মোহনপুরের বুকে আছি, সব আতঙ্কে রয়েছে। সেটা আমাকে পুলিশ প্রশাসনকে আমি বলবো যে এই আতঙ্ক থেকে আমাকে বেরোতে হবে। আতঙ্কিত দোকানদার থেকে আরম্ভ করে যারা কাস্টমার খেতে আসছেন সবাই আতঙ্কিত, দোকানের মালিকও। 2 বছরে ছবিটা বদলালো না? মাত্র কদিন আগে 15ই জুন বেলঘরিয়ার রথতলা মোড়ে শুট আউট, ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি বৃষ্টি। ব্যারাকপুরের বাসিন্দা অজয় মণ্ডল কোনো মতে প্রাণে বাঁচেন। তারও অভিযোগ, বেশ কিছুদিন ধরে তার কাছে মোটা অঙ্কের টাকা চাইছিল তোলাবাজরা। টাকা না দেওয়াতেই খুনের ছক। এই একটা গুলি, এই একটা গুলি, এই একটা গুলি, 3 রাউন্ড গুলি, এই একটা গুলি, 4 রাউন্ড গুলি। সিনেমার কায়দায় চালায় দুষ্কৃতীরা। বাইকে করে মারল। তারপরে আর আমি যেখানে এসে বাবুর এখানে ঢুকে গেলাম ভয়। আমরা আশা করি জনসাধারণের স্বার্থে নিরাপত্তাটা যেন আরো সুনিশ্চিত করা হয়। তাহলে পরিবেশটা ভয়ের। প্রশ্ন হলো, মুক্তি হবে এর থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের নেতাদের তোলাবাজ হিসেবে দাগানোর পর এই যখন অবস্থা, তখন মোক্ষম কথাটা বললেন শাসক নেতা মদন মিত্র। বললেন তোলাবাজির বিরুদ্ধে গণ আন্দোলন হবে। ভাবুন, তৃণমূল বলছে আর রাজনীতি থেমে থাকবে? দেখুন, এটা অর্জুনের সময় থেকে হয়ে এসছে। তৃণমূল কংগ্রেস একে রেয়াত করবে না, এবং তৃণমূল কংগ্রেস দরকার হলে গণ মিছিল করে এর প্রতিবাদ করবে। প্রয়োজনে আমরা রাস্তায় গুন্ডা ধরতে বেরোবো, পুলিশের সঙ্গে মানুষও থাকবে। আমাদের তো এটাই তো ইন্ডাস্ট্রি, ব্যারাকপুর তো আর আলাদা থাকবে না। তোলা দোকানপাট থেকে, মুচি থেকে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার কাছ থেকে তোলা, বোম বানানো আর জঙ্গি তৈরি করা, এই 3টে নিয়ে আমরা এগিয়ে বাংলা। অন্য রাজ্যে বসে ফোন করে এখান থেকে ডিস্টার্ব করা হচ্ছে, এটা শুধু রাজনীতির বাইরের অন্য রাজ্যের অপরাধ চক্রগুলো করছে, নাকি পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করার জন্য এর পেছনে কোনো প্ল্যান রয়েছে? এগুলো নিশ্চিতভাবে তদন্তকারীরা দেখবেন। দেখুন, বিজ্ঞাপনে মুখ ঢাকা যায়, দুর্নীতি বিজ্ঞাপনে দুর্নীতি ঢাকে? এ শহর এখন হোর্ডিংয়ে ছয়লাভ। অভিযোগ, এর বড় অংশই বেআইনি। ইতিমধ্যেই পুরো পরিষেবার বেহাল দশা নিয়ে মুখ্যমন্ত্রীর কাঠগড়ায় বিধাননগর পুর নিগম। তার মধ্যেই মেয়র কৃষ্ণা চক্রবর্তীর গলার কাঁটা, হোর্ডিং, বেআইনি হোর্ডিং। TV9-এর হাতে থাকা নথি থেকে এই প্রশ্ন উঠতে বাধ্য, কেন 1 বছর আগে পুরো এলাকায় বেআইনি হোর্ডিংয়ের রমরমা চলছে জেনেও কোনো পদক্ষেপ করা হলো না? খোদ বিধাননগর পুরসভার পুরো নথি বলছে 10ই জুন মেয়র পরিষদের বৈঠক, সেখানে নথিতে উল্লেখ রয়েছে গোটা বিধাননগর পুর নিগম এলাকায় বেআইনি হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এবং তার জন্য তারা ঠিক করছেন যে দরপত্র ডেকে সমীক্ষা করে নতুন করে হোর্ডিংয়ের বরাত দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, এই সিদ্ধান্ত কবে হয়েছিল? 1 বছর আগে সিদ্ধান্ত হয়েছিল, 23শে জুন 2023। তারপরে 1 বর্ষা, 1 শীত, 1 গ্রীষ্ম কেটে গেলেও কোনো রকম কোনো পদক্ষেপ করতে পারেনি। সে কথাও পুরসভার নথিতেই উল্লেখ রয়েছে যে কোনো রকম কোনো পদক্ষেপ করা যায়নি। প্রশ্ন হলো, কেন করা গেল না? পুরসভার তথ্য অনুযায়ী পুরো এলাকায় বৈধ হোর্ডিংয়ের সংখ্যা 130। অথচ বেআইনি সংস্থার সমীক্ষা বলছে বিধাননগর জুড়ে এখন হোর্ডিং 737। ভাবতে পারছেন, হোর্ডিংয়ের কাঠামো বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে এই পুরো এলাকার যেখানে সেখানে। সল্টলেক, ভিআইপি রোড, চিনার পার্ক সহ নানা এলাকায় হোর্ডিং আইনি নয়, ঠিক জালের মতো ছড়িয়ে হোর্ডিং। বেআইনি হোর্ডিংয়ের জন্য পুর নিগমের কোটি কোটি টাকা রাজস্বের ক্ষতি হচ্ছে জেনেও
কিচ্ছু করা হলো না কেন? বিধাননগরের বিভিন্ন জায়গায় একদম হোর্ডিংয়ে ছয়লাভ হয়ে গেছে, এবং এর মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে কিন্তু আইনত হোর্ডিং লাগানো যায় না। এটার জন্য পার্টিকুলার ল আছে এবং সেগুলো বিএমসির দায়িত্ব সেই লগুলোকে ঠিকঠাকভাবে এনক্রিপ্ট করা এবং একদম পার্টিকুলারলি মেনশন করে দেওয়া যে কোথায় কোথায় হোর্ডিংটা লাগানো যায়। বলুন তো, হোর্ডিং থেকে পুরসভা কত টাকা আয় করতে পারে? সূত্র বলছে, মেয়র পরিষদের নথি বলছে 5 বছরে আয়ের সুযোগ 100 কোটি টাকা। আদায় হয়েছে সেটা? বিজ্ঞাপনের কারণে এদের কাছ থেকে মাত্র 20-25 কোটি টাকার বেশি আপনার সল্টলেক কর্পোরেশন তুলতে পারছে না। প্লাস রাস্তায় রাস্তায় দেখবেন কোথাও কৃষ্ণা চক্রবর্তীর মুখ, কোথাও দেখবেন সুজিত বোসের মুখ, কোথাও ববি হাকিমের মুখ, কোথাও পিসি ভাইপোর মুখ। এই যে ছবিগুলো লাগাতে গিয়ে তারা যখন কমার্শিয়াল ছবি লাগায় তখন তারা আর পয়সা দেয় না। যেখানে আমাদের গাফিলতি আছে মাথায় পেতে নেব এবং মানুষের কাজ করতে এসছি, মানুষ বলবে এবং নেত্রী নিজে বলেছে, ওটাই আমার কাছে শেষ কথা, আমার লাস্ট মন্ত্র, ওটাকে আমি সফল করব। না, এর মধ্যে কি বেআইনি নির্মাণ, বেআইনি হোর্ডিংটাও থাকছে? কালকে যে সাবজেক্ট নিয়ে বলেছে সেটা নিয়ে। তোলাবাজি, দুর্নীতি আর কত এই সমস্ত খবর দেখাবো, ক্লান্তি আসে এক একটা সময়। চলুন অন্য কিছু দেখি। সংসদ 18তম লোকসভা শুরু হলো। আচ্ছা, সংসদ বললেই কি মনে হয় আজকাল আপনাদের? হই হট্টগোল, বিক্ষোভ, স্লোগান, বিতর্ক, এসব? ভুল নেই এতে কোনো, দেশবাসী এটাই দেখছে। এবার তো সবে অধিবেশন শুরু, পথ চলা বাকি, আর কি কি দেখতে হবে তার অপেক্ষা। তবে এখন যা দেখা যাচ্ছে তা নিয়ে আগে বরং একটু কথা বলে নি। না, গুরুগম্ভীর রাজনীতির কথা নয়, বরং কুইনের দেখানো পথে যাওয়া যাক। বুঝেছেন? কুইন, বলি কুইন কঙ্গনা রানাওয়াত, এখন তিনি সাংসদ, হিমাচলের মান্ডির সাংসদ। সেখানেই দেখা তার হিরোর সঙ্গে, অতীতের মুখোমুখি কঙ্গনা। मैं कंगना रनौत, जो लोकसभा की सदस्य निर्वाचित हुई हूँ, ईश्वर की शपथ लेती हूँ। मैं चिराग पासवान, जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूँ, ईश्वर की शपथ लेता हूँ। সাংসদ জীবনে কঙ্গনার ডেবিউ, চিরাগের তৃতীয় দফা। তবে এবার কি শুরু আরও এক অধ্যায়? মিলে না মিলে হাম। 13 বছর আগে এই সিনেমাতেই তারা প্রেমে হাবুডুবু খেয়েছিলেন। আবার দেখা, এবার সংসদে চিরাগ পাসওয়ান ও কঙ্গনা রানাওয়াত ফের কাছাকাছি। পর্দার প্রেম তো জমে উঠেছিল। সিনেমাটি অবশ্য বক্স অফিসে সাফল্য পায়নি, তবে জুটিতে নজর কেড়েছিলেন চিরাগ কঙ্গনা। ধীরে ধীরে কঙ্গনার বলিউড কুইন হয়ে ওঠার পালা, আর চিরাগ এসব ছেড়ে পাকাপাকি পা বাড়ান রাজনীতির ময়দানে। এতকাল পরে আবার এক ফ্রেমে, আবার কি সেই দুরন্ত কেমিস্ট্রি? এনডিএ জোটে এক ছাদের তলায় সেই জুটি? প্রশ্নটা এখন দুয়ে মিলে এরপর কি? ছাত্র বিক্ষোভে উত্তপ্ত মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়, উপাচার্যের ঘর আটকে বিক্ষোভ। ঠোঁট কাটা আবার আগামীকাল।